হ্যালো বন্ধুরা, এই টেলস অফ হান্টিং গডের নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। আজকে আর কোনো রিক্যাপ দেব না, দেখেই বুঝতে পারছো আজকে কোন পর্যায়ে ফাইট চলতে থাকছে। সমস্ত ফ্যাকশন মিলে কি এম্পারারকে মারতে পারবে? বাইরে বৃষ্টি পড়ছে তো এই জন্য একটু নয়েজ আসতে পারে। তো চলো দেরি না করে আজকের ব্রেকডাউন ভিডিও শুরু করি। তো হোমিস, এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে লোকেরা এখনো খানা কালেক্ট করছে। এম্পারার তার এগ্রিকালচার মিনিস্টারকে বলতে থাকছেন, বলো পরিবর্তন করার আগে এখানকার পরিস্থিতি কেমন ছিল, তারা কি ঠিক মতন খেতে পারতো? তো মিনিস্টার বলতে থাকে যে এই ফার্মাররা আগে পরের খেতে কাজ করতো এবং মেজরিটি যে খাবার তৈরি হতো সেটা নোবেল ফ্যামিলি দখল করে নিত, কিন্তু কৃষকরা তো না খেয়ে মরতো। এমনকি ঋণ দিয়ে তাদের জমি দখল করত। কৃষকরা নিজের খেতেই কাজ করত, কিন্তু সমস্ত প্রফিট নোবেল ফ্যামিলি হাসিল করে নিত এবং অ্যাট লাস্ট যার ফলে সারা বছর সবাই না খেয়ে মরতো। এবার এম্পারার তাকে প্রশ্ন করতে থাকেছেন পরিবর্তন করার পরে এখন বলো এখন কি হয়েছে। যেটা শুনে মিনিস্টার বলতে থাকছেন রিফর্ম করার ফলে এখানে সমস্ত জমি রাষ্ট্রের হয়ে গেছে। এই জমির উপর না কোনো নোবেল ফ্যামিলি না কোনো পাওয়ারফুল ফ্যাকশন কবজা করতে পেরেছে। রিফর্মের পরে সমস্ত কৃষক তাদের ন্যায্য জমি পেয়েছে, ফলে তারা দুবেলা দুমুঠো খেতে পারত। যে কাল্টিভেটারের কাছে ডিভাইন ওয়াটার পাওয়ার আছে সে খরার সময় বৃষ্টি দিয়েছে, আর যখন বন্যা এসেছিল আমাদের কাল্টিভেটার সমস্ত পানি অ্যাবজর্ব করে ফেলেছে। এতে তারা ফসল ওঠাতে কোনো বাধার সম্মুখীন হয়নি। প্রাকৃতিক দুর্যোগ আসার পরে আমরা আমাদের ফসল উঠাতে পেরেছি। রিফর্মের পরে 160 বছর ধরে এখানে কোনো দুর্ভিক্ষ আসেনি। এমনকি আমরা ফসলের উপর 2% ট্যাক্স লাগিয়েছি। বিগত বছরের ভিতরে মানুষ যতই গরিব হোক না কেন সে কখনোই না খেয়ে মরিনি। তারা পেট ভরে খাওয়ার পাশাপাশি তারা কিছু ভবিষ্যতের জন্য টাকা পয়সা সেভ করে রাখতো। এম্পারার এবার তাকে প্রশ্ন করে যে যদি এখানে খাবারের কমতি না থাকে তাহলে এই সমস্ত খাবার কোথায় চলে গেছে। এখানে এম্পারারকে রাগান্বিত অবস্থায় দেখে হোম মিনিস্টার বলে থাকে যে এম্পারার আমাদের অনেক যুদ্ধ লড়তে হয়েছে, সাথে সাথে পপুলেশনও বাড়তে চলে গেছে। মানুষের না খেয়ে থাকার পিছনে আরেকটা কারণ আছে। এখানে মেজর ফ্যামিলি এবং রয়্যাল ফ্যামিলি তারা সমস্ত ফসল ক্রয় করে মজুত করে রেখেছে, আর যখনই ডিজাস্টার এসেছে তখন তারা এই সমস্ত খাবার উচ্চ দামে বিক্রয় করা শুরু করে দিয়েছে। যারা টাকা পয়সা সেভ করে রেখেছিল তারা সেই টাকা দিয়ে এই খাবার কিনেছে, এমনকি তাদের জমি বেচেও এই খাবার কিনেছে, কিন্তু সেই খাবার তো কিছুদিনের ভিতরে শেষ হয়ে গেছে। আর এইভাবে কিছু মানুষ তো না খেয়ে মারা গেছে। যত বড় ডিজাস্টার আসুক না কেন গরিব তো গরিবই থাকবে, আবার ধনীরা তো ধনী হতে যাচ্ছে। আর এই নোবেল ফ্যামিলির সাথে কিছু দুর্নীতিবাজ অফিসারও জড়িত আছে। তখনই আমরা ওই সাধারণ মানুষের ভিতরে লর্ড জুলাই এবং ডাউস মাস্টারকে দেখতে পাই। এমনকি আমাদের রাজকোষের ভিতরে অনেক খাবার এবং ধন সম্পদ ছিল, কিন্তু আমাদের বিরুদ্ধে নোবেল ফ্যামিলি সবসময় বিদ্রোহ করেছে, আর এই যুদ্ধে বা বিদ্রোহের কারণে আমাদের এই সমস্ত ট্রেজার খরচ করতে হয়েছে। না জানি আমাদের কত ব্যাটেলস ফেস করতে হয়েছে, আর এই কারণে আমাদের ট্রেজারিস খালি হয়ে গেছে। এই সমস্ত শুনে এম্পারার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এম্পারারের এখানে সন্দেহ হচ্ছে এটা কি ন্যাচারাল ডিজাস্টার নাকি হেভেনের তাণ্ডব, নাকি এই সব কিছুর পিছনে মেজর ফ্যামিলি হাত রয়েছে। আমাদের অ্যাডভাইজার আরেকটা কাজ করেছে, এখানে অনেক স্কুল এবং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে যেগুলোতে কিনা আলাদা আলাদা ফ্যাকশনের টেকনিক রয়েছে, আর এগুলো হয়তো বা তাদের পছন্দ নয়। কমন মানুষের কাছে ডিভাইন অ্যাবিলিটি আসতে শুরু করেছে, আর এই সব কিছু হয়তো বা পাওয়ারফুল ফ্যাকশনের হজম হয়নি। এম্পারার এখানে ঘোষণা করে যায় আমার ইম্পেরিয়াল কোর্টের ভিতরে নোবেল ফ্যামিলির কোনো জায়গা নেই। এখানে এমন অফিসিয়ালের দরকার যারা কিনা কমন মানুষের সাহায্য করে এবং তাদেরকে নিয়ে চিন্তা করে। আর এম্পারার তো এখানে দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে চরম খেপে যায়, সে তো তাদের ভিতরে গালিও দিতে থাকে। তার এক এল্ডার তাকে স্মরণ করায় দেয়। এম্পারারের হিস্টোরিয়াল তাকে গালি দিতে বারণ করে। এম্পারার বলতে থাকে যে আজকাল আমার মুখ থেকে একটু বেশি গালি বের হচ্ছে, এই কয়দিনে আপনি আমাকে বারণ করবেন না। ততক্ষণে রোলাই সেখানে চলে আসে। সে এসে বলে থাকছেন আমি জেনে খুশি হয়েছি যে আপনি সাধারণ মানুষকে নিয়ে এত বেশি চিন্তিত। আপনি দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এই ডিজাস্টার এখন কিভাবে থামাবেন? আপনি কি সবসময় এভাবে খাবার দিতে পারবেন কমন মানুষের ভিতরে? ডাইস মাস্টার বলতে থাকছেন একজন এম্পারার হওয়ার সাথে আপনি সাধারণ মানুষের খাবার বিলি করছেন। আমি আপনার এমন হার্ডওয়ার্ককে প্রশংসা করি, চলেন একসাথে খাবার খাওয়া যাক। এম্পারার তো অনেক বেশি শক্ট হয়ে যায় তাদের এখানে থেকে। এল্ডার ইংরু বলে থাকলেন 3 মেজর সেক্টরের ভিতরে 2 সেক্ট লিডার এখানে আছে, এদের উদ্দেশ্য আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এম্পারার তাদের কথা শুনতে চায়, যে কারণে তাদেরকে খাবার অফার করে। এম্পারার তার সমস্ত সিপাহীদের হুকুম দেয় তোমরাও খাবার খেয়ে নাও, হতে পারে কিছুক্ষণ পরে আমাদের শক্তির প্রয়োজন হবে। রোলাই বলতে থাকছেন অনেক দিন পরে আমি মর্টালদের খাবার খেয়েছি,
ডাইস মাস্টার বলতে থাকছেন এম্পারারের কাজ হলো মানুষের প্রয়োজন তাদের সুবিধা অসুবিধা দেখা, আর আমরা তো কাল্টিভেটার, যে কারণে আমাদের কাজ হলো কাল্টিভেশন করা। যে কারণে আমরা মাউন্টেনের উপরে যে কাল্টিভেশন করি, কারণ আমরা মর্টালসদের সাথে মিশতে চাই না। মর্টালদের সাথে মিশলে আমাদের ডিজার আমাদের উপর ভারী হয়ে যাবে। এম্পারার তাদেরকে প্রশ্ন করেছেন তোমরা কি ট্রু গড হতে পারবে? তো রুলাই বলতে থাকছেন না, আমরা কখনোই ট্রু গড হতে পারবো না, কারণ ডিভাইন ব্রিজ রিয়ালাম তো ব্রেক হয়ে গেছে। এম্পারার এবার রাগান্বিত অবস্থায় তাদেরকে বলতে থাকছেন তোমরা যদি ট্রু গড হতে পারবে না তো এত কাল্টিভেশন করে কি লাভ? এম্পারার রেগে বলতে থাকছেন বলো তোমরা কেন মাউন্টেনের উপরে থাকো যেখানে কিনা তোমরা ট্রু গড হতে পারবে না, নাকি তোমরা মাউন্টেনের উপরে থেকে নিজেদেরকে মহান মনে করো? এম্পারার আবারও গালি দেয়, যে কারণে স্টোরি টেলার লিখতে থাকে। তো এম্পারার বলতে থাকছেন গালি বাদে তুমি সবকিছু লিখে নিও, এবার সারা টাউন ছেড়ে ফাঁকা জায়গায় যেতে চায়, কারণ তাদের ভিতরে ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তো আশেপাশে কৃষকরা তাদের ফসল ওঠানোর জন্য ব্যস্ত ছিল। ডাইস মাস্টার তার সাথে একটা স্কল নিয়েছে, আর এই স্কলে লেখা ছিল যে কিভাবে ওই যে কাইহুয়া সিটি মানে গ্রেট ডাসুতে পরিণত হয়েছে সে সমস্ত ডিটেলস লেখা ছিল। এম্পারার ওই স্কল পড়ে থাকে। তো ডাসুকে আগে কাইহুয়া সিটি বলা হতো, সেখানকার এম্পারার সেখানে অনেক পরিবর্তন করেছিল। হেভেন্সের যে ন্যাচারাল নিয়ম প্রতিষ্ঠা করেছে সেটা সে ভেঙে দেয়। হেভেন্স রেগে যায়, ওখানে ক্যাটাস্ট্রফি হয়ে কাইহুয়া সিটি এখন গ্রেট ডাসু রুইন্সে বদলে যায়। ডাইস মাস্টার এখানে এম্পারারকে রিফর্ম এখানেই থামিয়ে দিতে বলছে। আমরা চাই না যেন অ্যানকাম দ্বিতীয় ডাসু হয়ে যাক, আপনার রিফর্ম এখানেই থামিয়ে নেন এবং হেভেন্সের কাছে মাপ চান। এটা শুনে এম্পারার তার নিজের কাহিনী বলতে থাকে। অ্যানকামের আগের এম্পারার অনেক বেশি দুর্বল ছিল, যে কারণে মেজর ফ্যামিলি রুল করেছে এবং কমন মানুষদেরকে অ্যাবিউজ করেছে। এম্পারার তো সিংহাসনের উপর ছিল, কিন্তু তার হাতে কোনো ক্ষমতাই ছিল না। তারপরে আমি আমার ম্যাসেঞ্জারের সাথে ইয়নজি রিভারে ট্রাভেল করেছি। ঠিক ওই সময় ইয়নজি সিটিতে লাইটিং এর ডিজাস্টার আসে, পুরো আসমান কালো মেঘে ঢেকে গিয়েছে। এই আসন্ন ক্যাটাস্ট্রফির কারণে শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই মারা গেছে। আর এইসব তাণ্ডব দেখে ওখানকার এম্পারার হেভেন্সের সামনে নিজের মাথা ঝুঁকিয়ে নিয়েছিল। হেভেন্সের কাছে ভিক চেয়েছিল তাদের জন্য মাফ করে দেয় এবং তারা যদি অজান্তে যদি কোনো গুনাহ করে ফেলে সে যেন মাফ করে দেয়। এমনকি এম্পারার এনে ওই টাউনে যারা বেঁচে ছিল তারা সবাই হেভেন্সের সামনে মাথা নত করেছিল, কিন্তু হেভেন্সের তো কোনো দয়া আসেনি। ফাইনাল লাইটিং এর মাধ্যমে সমস্ত টাউনই ধ্বংস করে দেয়। আর এই সব কিছু আমি আমার নিজের চোখেই দেখেছিলাম। আর এই অ্যাটাক করেছিল হেভেন্স না, আর এই থান্ডার অ্যাটাক করেছিল থান্ডার হিডেন সে, যেটা কিনা মেঘের উপরে এস্টাবলিশ হয়েছে। আমি হেভেন্সকে এই জন্য দোষ দেবো, থান্ডার তো হেভেন্সের ছিল কিন্তু সে তার থান্ডার কন্ট্রোল করেনি। এই সিটি ডিস্ট্রয় করার পিছনে একটা কারণ আছে, মানে এই যে টাউনের লোক তারা থান্ডার হিডেন সেক্টে সারা বছরের যে ফসল হতো তার কিছু অংশ এই থান্ডার সেক্টকে অফার করতো, কিন্তু ডিজাস্টারের কারণে সে বছর ফসল আসেনি, যে কারণে ওই থান্ডার হিডেন সেক্ট এই পুরো টাউনকে ইলিমিনেট করে দিয়েছে। আর এই সমস্ত দোষ এম্পারার নিজের কাঁধেই নিয়ে নেয়। এম্পারারকে মাফ করার বদলে তারা এম্পারারকে মেরে নতুন একটা এম্পারার সেখানে বসিয়ে দিয়েছে। এইভাবে একটা নোবেল ফ্যামিলি একটা এম্পারারকে হাতের পুতুল বানিয়ে ফেলেছে। আর আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমি এম্পারার হব সমস্ত নোবেল ফ্যামিলি ডিস্ট্রয় করে দেব যারা কিনা সাধারণ মানুষের উপর অত্যাচার করে। এম্পারার তাদেরকে ডিরেক্টলি বলে যায় যে আপনারা যদি ফ্যাকশন চালাতে চান তো অ্যানকামের নিয়ম ফলো করতে হবে। আমি এবং অ্যাডভাইজার একটা ভালো প্ল্যানিং করেছিলাম, কিন্তু এর মাঝে ইন্টারফেয়ার করেছে হেভেন্সের গড। আর যদি সেটাই হয় তো আমি হেভেন্সের গডকে টুকরো টুকরো করে দেব, এটা বলে ওই এসকোলোসের টুকরো টুকরো করে দেয়। ডাইস মাস্টার এখনও এম্পারারকে বোঝাতে থাকছে আপনি যদি রিফর্ম না থামিয়ে দেন তো আপনার কি এই কমন মানুষের জন্য চিন্তা নেই? হেভেন্স যদি রেগে যায় তো সে কেবল আপনার উপর না এখানে থাকা সমস্ত লিভিং বিস্টের উপরও রেগে যাবে। রোলাই বলতে থাকছেন আরেকবার ভেবে নিন, আমরাও চাই অ্যানকামকে বাঁচাতে। এম্পারার বলতে থাকছেন আপনি আপনার ভাবনায় অটল আর আমি আমার ভাবনায় অটল। না আপনি আপনার চিন্তা চেঞ্জ করবেন না আমি আমার চিন্তা চেঞ্জ করব। রিফর্মের শুরু থেকে আমরা এই পর্যন্ত অনেক যুদ্ধ লড়াই করেছি, এই রিফর্ম থেকে আমি কখনোই পিছু হাঁটবো না। এটা শুনে রোলাই বলতে থাকে যে আমার মনে হয় এম্পারারকে বদলানোর সময় চলে এসেছে, নতুন এম্পারারকে সিংহাসনে বসাতে হবে। এইসব শুনেতে এম্পারারের জেনারেল সবাই অ্যালার্ট হয়ে যায়। ডাইস মাস্টার বলতে থাকছেন আমরা এই ধ্বংসযজ্ঞ থামানোর চেষ্টা করেছি, কিন্তু এম্পারার তো নিজের জেদের উপর অটল, যে কারণে এম্পারারকে তো রিপ্লেস করতে হবে। এটা বলে ডাইস মাস্টার তার সোট সমান করে নেয়। আর ওখানে এক এক করে অনেক কাল্টিভেটাররা পৌঁছে যায়, যেখানে কিনা ওই 10 ওল্ড মনস্টারও সামিল ছিল। তারা সবাই এম্পারারকে ঘিরে নিয়েছিল। জেনারেল কিনশিয়ান তাদের ইনফরমেশন দিতে থাকে। এর ভিতরে একজন বো সেক্টর মাস্টার কিন দায়ু, দ্বিতীয় হলো গ্রেট চাইন সেক্টর ধর্ম আলের মাস্টার হং হিন, তৃতীয় হলো অরহাব মাস্টার চাং। এখানে যত মাস্টার রয়েছে তারা সবাই ডিভাইন বেস র্যাঙ্কে পৌঁছে গেছে, আর এরা সবাই মিলে 30 জন। ডাইস মাস্টার এম্পারারকে বলতে থাকছেন আপনার কাছে তো
জানি না এরা কোন কাল্টিভেশন মেথড ফলো করে। ওল্ড মাস্টার বলতে থাকে যে এখানে কাল্টিভেশন দুইটা পার্ট, একটা হলো দাও আর দ্বিতীয় হলো চান। আমার তো মনে হয় আপনার মিনিস্টাররা সবাই ডেমনিক কাল্টিভেটার। স্টেশনে এম্পায়ারের সোজারা তার ইন্ট্রোডাকশন দিতে থাকে। জেনারেল বলতে থাকছেন আমার নাম জেনারেল কিংজওয়ান। জীবনের অধিক সময় আমি ব্যাটেল ফিল্ডে কাটিয়েছি, যে কারণে তোমরা আমাকে হালকাভাবে নিও না। আর একজন বলতে থাকছেন আমি হলাম তাইশানের প্রিন্স, আমার নাম হলো ওয়াং লিংশুই। তৃতীয়জন বলে থাকে আমি চানসাইটের গ্র্যান্ড মাস্টার ইয়ং কং। আমি এম্পেরিয়াল কোর্টকে সাফ করি, কিন্তু আমার কাজ হলো কমান মানুষদেরকে নিয়ে। এরপরে লর্ড সু ইয়ানজির ব্যাপারে বলা হয়, যে প্রাইম মিনিস্টার আর ওর কাছে মিনিস্টার জি এবং বিন বেইগো, এরা এম্পেরিয়াল কোর্টের টপ মিনিস্টার। হাতে এম্পারার তার ক্যালামিটি জেনারেলের ব্যাপারে বলতে থাকে, তার হাতে কিনা কত সেট বরবাদ হয়ে গেছে, সে অনেক ব্যাটেলে পার্টিসিপেট করেছে। তারা শিল ফর্ম করে বলে থাকছেন যতক্ষণ পর্যন্ত জীবন আছে আমরা এম্পারারকে রক্ষা করব। এপিসোডের শুরুতে আমরা কিনমোকে দেখতে পাই, যে কিনা দ্রুত এম্পারারের কাছে যেতে চায়। অন্যদিকে আমরা অ্যাডভাইজার এবং সানিয়ানকে দেখতে পাই। সানিয়ান অ্যাডভাইজারকে বলতে হয় যে করে হোক আমাদের ইয়ানকামকে রক্ষা করতে হবে, আমি এটাকে দাসুর মতন দেখতে চাই না। কিছুদিন পরে ইয়ানকামের বর্ডার, সেখানে অল্প সোনোপাল মনে হয় তো এখানকার এম্পারার সোলজাররা এই সোনোপাল হাট সরিয়ে দিয়েছে। অ্যাডভাইজার বলতে থাকে যে সরাতেই কাজ হবে না, এই আসল সোর্স বের করতে হবে। এই দুনিয়া অনেক বেশি আজব, গডস এবং ডেমনরা মরে না এবং চোর কখনো চুরি করা ছাড়ে না। আর এই সমস্ত ক্যাটাস্ট্রফির পিছনে কি আছে সেটা আমি দেখতে চাই। এটা বলে সে আকাশে ফ্লাইং করা শুরু করে দেয়। অ্যাডভাইজারকে এভাবে যেতে দেখে সানিয়ান তো অ্যাডভাইজারের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ক্যাটাস্ট্রফি এসেছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু কেউ সাহস করে নিয়েছেন এই আসল ক্যাটাস্ট্রফির পিছনে বা মেঘের পিছনে কে লুকিয়ে আছে। কিন্তু অ্যাডভাইজারের বিষয় তো আলাদা, সে তো কারোরই ভয় পায় না, সে কোনো কিছু বোঝার জন্য গভীর থেকে গভীরতর যেতে প্রস্তুত আছে। তো যাই হোক, অ্যাডভাইজার ওই মেঘ সিরে ওই ডেটি ফ্যান্টামের সামনে উপস্থিত হয়। ফাইনালি অ্যাডভাইজার সেখানে যে পৌঁছে যায়, তো অ্যাডভাইজার দেখতে পাই যে তার সামনে অনেক বড় একটা বোর্ড ছিল, যার ভিতর থেকে কিনা অবিরামভাবে সোনোফল পড়তে থাকছে। একজন ডেটি খুব শান্তিতে এই সোনোফল রিলিজ করছিল। ডেটিও যাদেরকে বলে গর্ষ, তাদেরকে বলে সমার্থক শব্দ। এটা বাস্তবহীন একটা কাহিনী, এরকম কিছু আসলেই সম্ভব না, কারণ সৃষ্টিকর্তা চাইলে আমাদেরকে 1 সেকেন্ডে মেরে দিতে পারতো। অ্যাডভাইজার তাকে বলতে থাকছেন তুমি অ্যানকামে সোনোফল ফেলে সমস্ত অ্যানকাম নেশনই বরবাদ করে রেখেছো, এবার বলো তুমি এত সাহস কোথায় পেয়েছো। এরপরে এই সিন কাট হয়ে আমাদের ওই ব্যাটেল অ্যারেনা দেখানো হয়। এখানে ডাউস মাস্টার বলতে থাকছেন দাও সবসময় নেচারকে ফলো করে, আর যখনই দাও বলে যাবে তো হেভেন এবং আর্থ বদলে যাবে। রুলাই বলতে থাকে যে এবার হেভেন অ্যান্ড আর্থ বদলে গেছে, যে কারণে আমাদের এই সোনোফলের শিকার হতে হচ্ছে। এই ধ্বংসযজ্ঞ দেখেই আমরা বুঝতে পারি এটা গডসের ক্রোধ। এইসব কথাতে এম্পেরিয়ালের সোলজারদের কিছু যায় আসে না। এটা দেখে তো আরেকটা অরিয়া চরম খেপে যায়। সে বলতে থাকতেন তোমরা জানো না যে কিভাবে গডসদের রেসপেক্ট দিতে হয় এবং কিভাবে তাদের ওয়ার্শিপ করতে হয়। তোমাদের কারণে অ্যানকামে কত মাসুম মানুষ মারা গেছে। এটা শুনে এম্পেরিয়াল সোলজারদের মুখ থেকে জবাব আসে যে আমাদের নলেজ প্র্যাকটিস করা উচিত, নাকি তোমাদের মতো মাউন্টেনে বসে তামাশা দেখা উচিত। মাস্টার চাং তুমিও তেমনই, তুমি ওপর দেখেছো, নিচের থাকা গভীর নলেজ কখনো ছুতে পারো না, যে কারণে তুমি কাল্টিভেশনে বেশি ইমপ্রুভ করতে পারো না। তোমরা জাইজাম এবং বুদ্ধিজাম ফলো করো না, যে কারণে তোমরা বুঝতে পারছো না যে কোনটা হেভেন্সের রাগ এবং কোনটা হেভেন্সের প্লেসিং। এটা শুনে এম্পারার বলে থাকছেন যে এই কারণে তোমাদের আমার পছন্দ হয় না। তোমরা দিনরাত গডসের পুজো করো এবং দাউজামের সামনে মাথা ঝুঁকাও। সাধারণ মানুষ কি করে তার বিষয়ে তোমাদের কোনো লেনা দেনা নেই। আর আমার এম্পেরিয়াল কোর্টের মেম্বাররা দিনরাত সাধারণ মানুষের সেবা করছে, তারা তাদের কর্তব্য পূরণ করেছে, যেখানে কিনা দেবতারাও ফেল হয়ে গেছে। দেবতাদের কাজ মানুষের হেফাজত করা, কিন্তু আমার অফিসিয়ালরা এই দায়িত্ব পালন করছে, যে কারণে আমি বলতে পারি যে আমার অফিসিয়ালরা আসল দেবতা। ডাইস মাস্টার বলে থাকে মেনে নিয়েছি তোমরা দেবতা, কিন্তু তোমরা তো কমন মানুষদেরকে সার্ভ করছো। আসলে তো তোমরা হেভেনলি ডেমনসেককে ফলো করছো। কিংবা হেভেনলি ডেমনসেক সবসময় দেবতাদের অপমান করেছে। হেভেনলি ডেমনসেক থেকে ইনফ্লুয়েন্স হয়েছে অ্যাডভাইজার, আর আপনি ইনফ্লুয়েন্স হয়েছে অ্যাডভাইজারের থেকে। আপনি তো ডাইরেক্টলি হেভেনলি ডেমনসেক্টের নিয়মকে ফলো করছেন। আপনার উচিত একজন এম্পারার হওয়ার কারণে রাইজেস পার্ট ফলো করা। এম্পারার বলতে থাকছেন রাইজেস পার্টের টিচিং আমার ভালো লাগে না। এম্পারার বলতে থাকছেন আপনাদের রাইজেস পার্টের শিক্ষা আমার ভালো লাগে না। তোমরা তো সবকিছু হেভেন্সের ওপরে ছেড়ে দাও, এর থেকে ভালো যেন আমি হেভেনলি ডেমনসেক্টে জয়েন হই, সেখানকার লিডার হয়ে যায়। এটা শুনে 3 ওল্ড মানুষটা রেগে যায়। এখানে রোলাই বলতে থাকছেন ইওর মেজাস্টি, আপনি তো ডেমনিক পাতের ভিতরে ডুবে গেছেন। টাইজাম বলতে থাকছেন আপনার উপর আমাদের এনার্জি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলো আমার সঙ্গীরা এবার অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। এম্পারার তার শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে যায় সবাই। এটা শুনতে ওই 3 ওল্ড ডেমন ফটাফট তাদের পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে। যদিও আগেরবার এদের অ্যাডভাইজার ছেড়ে দিয়েছিল, রোলাই প্রমিস করেছিল যে এরা দুনিয়ার কোনো বিষয় ইন্টারফেয়ার করবে না।
রোলাই জানতো এদেরকে বাঁচিয়ে রাখলে হয়তো বা তার কাজে আসবে, যে কারণে হয়তো বা অ্যাডভাইজারের হাত থেকে এদেরকে ছাড়িয়ে নিয়ে গেছিল। এম্পারারের সোজারাও প্রস্তুত হয়ে যায়, কিন্তু এম্পারার তাদেরকে থামিয়ে দেয়, কারণ অমনি মর্টাল যাচ্ছিল। সে বুঝে যায় এখানে ব্যাটেল হবে, যে কারণে সে ভয়তে এখান থেকে অক্স নিয়ে দ্রুত এখান থেকে পালাতে থাকে। যদিও এরা করবে ব্যাটেল, তারপরে এরা দেখছে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি যেন না হয়। তারা প্রস্তুত হচ্ছিল ফাইটিং এর জন্য, কিন্তু তখনই আরেকটা মর্টাল সে এমনি যাচ্ছিল। সে এত পাওয়ারফুল কাল্টিভেটারদের দেখে সে ওখান থেকে পালাতে থাকে। এবার তারা ফাইট করার জন্য মাটি ছেড়ে তারা আকাশের দিকে ফ্লাই করতে থাকে। তখনই আরেকটা ক্যারেজ এই দিকে আসতে থাকে। তো এখানে আমরা সাধারণ মানুষের জায়গায় কিছু মিস্ট্রিয়াস মানুষদেরকে দেখতে পাই। এরা তো সাধারণ মানুষ হতেই পারে না। আর এখানে একটা লেডিও বসেছিল, তাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো সাধারণ মানুষ না। এবার তারা আকাশের দিকে একটা টেলিপোর্টেশন অ্যারে ফর্ম করে। তো ওখান থেকে হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়র বের হতে থাকে। পুরুষ নারী ছিল তারা বের হয়ে আসে, তো তারা আসল ফর্মে চলে আসে। আর এটা হলো কিনমোর হেভেনলি ডেমন সেক্ট। ব্ল্যাক গার্ডিয়ান বলতে থাকছেন আমি কিনমোর হেভেনলি ডেমন সেক্টর ইয়ান কোশিয়ান। অন্যজন বলতে থাকছেন আমি হেভেনলি ডেমন সেক্টর হোয়াইট গার্ডিয়ান। সবাই আমাকে সুইজি নামে চেনে। এইসব দেখে ডাউস মাস্টার এবং রুলাই তো অনেকটাই অবাক হয়ে যায়। ডাউস মাস্টার বলতে থাকছেন আমরা তো দুটো অক্স দেখেছিলাম, আর দেখো এর ভিতরে থেকে কতজন মানুষ বের হয়ে এসেছে। এরা ডাইরেক্টলি আসতে পারতো, কিন্তু এরা তো নাটক করতে বেশি পছন্দ করে। ব্ল্যাক গার্ডিয়ান কংলিংশন বলতে থাকে আমরা তো এখানে ওখানে ট্রাভেল করে বেড়াই, আর আমরা সবসময় এমন ট্রিকের ইউজ করি। আপনার যদি এই ট্রিক পছন্দ না হয় তো আমি আপনার কাছে মাপ চাচ্ছি। হোয়াইট গার্ডিয়ান বলতে থাকছেন কিনমো যাওয়ার আগে আমাদের বলে রেখেছিলেন এম্পায়ারের উপর নজর রাখতে, কারণ তার জীবন ঝুঁকিতে আছে। যেহেতু এম্পায়ারের ইয়ানফিংয়ের যান ঝুঁকিতে আছে, তো আমরা কিভাবে তামাশা দেখতে পাই, যে কারণে আমরা এখানে চলে এসেছি। এইসব সময় তো এম্পায়ারও অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা কিনমোকে দেখতে পাই, যে কিনা তার ডেস্টিনেশনের থেকে অনেক বেশি দূরে ছিল, কিন্তু এত দূরে থাকার পরে কিনমো টেরিফাইন ওরা অনুভব করতে থাকে। কিনমো বোঝা যায় যে ওখানে কিছু তো চলছে। এবার এম্পায়ারের পিছন দুইটা পোর্টাল ওপেন হয়, তো তার ভিতর থেকে হেভেনলি কিং বের হয়। তারা বলতে থাকে যে আমাদের সেকেন্ডার কিনমো যখন, যেহেতু আমাদের সেকেন্ডার কিনমো এম্পায়ারের ইয়ানফিং এর দায়িত্ব নিতে বলেছিল, তো সে যদি ইনজার্ড হয়ে যায় তো আমরা কিনমোর কাছে কি মুখ দেখাবো। আমরা জীবন দিয়ে হলেও এম্পায়ারকে রক্ষা করব, এতে আমাদের জীবনই চলে যাক না কেন। হেভেনলি কিং কিন্তু আগে তিনটা ছিল, কিন্তু ওই যে ক্রাউন প্রিন্স একজনকে মেরে দিয়েছিল না। মাস্টার ক্যালকুলেশন করে বলতে থাকছেন এখানে 2 গার্ডিয়ান সাথে সাথে 2 হেভেনলি কিংও রয়েছে, সাথে 12 গার্ডিয়ান এল্ডারও এখানে রয়েছে। এরা সবাই ডিভাইন ব্রিজ র্যাঙ্কের কাল্টিভেটার। এখানে টোটাল 16 জন ডিভাইন ব্রিজ র্যাঙ্কের কাল্টিভেটার, যে কারণে হেভেনলি ডেমন সেক্টের নাম্বার 1 ডেমনিক সেক্ট বলা হয়। এর ভিতরে যদি আমরা একজনকেও মারতে পারি তো এটাই আমাদের জিত হবে। রোলাই বলতে থাকছেন এরা এখানে এসে অনেক বড় ভুল করেছে, কিন্তু জানে না যে এখানে এসে তাদেরই ক্ষতি হবে। অন্যদিকে জেনারেল তার ক্যালকুলেশন করা শুরু করে দেয়। আমাদের এনিমির কাছে 13 জন ডিভাইন ব্রিজ র্যাঙ্কের এক্সপার্ট, হেভেনলি ডেমন সেক্ট এবং কোর্ট মিলে আমরা 24 ডিভাইন ব্রিজ র্যাঙ্কের কাল্টিভেটার। তখনই এক ওল্ড ডেমন বলতে থাকে যে তোমরা ডেমনিক সেক্টের সাথে মিলে গেছো, তোমাদের তো কোনো ছাড়ই হবে না, সব ডেমন এখানেই মারা যাবে। তারপরে সে তার সঙ্গীদের বলতে থাকে যে আমার বন্ধুরা এই ডেমনদের মারতে আমাকে সাহায্য করো। এইভাবে তাদের ভিতরে যুদ্ধের উত্তেজনা শুরু হয়ে যায়। যতগুলো ধর্ম ফর্ম ছিল তারা সবাই তাদের ধর্ম ফর্ম অ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে ডাউসমার্কটা তার পাওয়ারও অ্যাক্টিভেট করে দেয়। সে তো নিচে আসতে তার ইয়ান ফরমেশন অ্যাক্টিভেট করা শুরু করে দেয়। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সি পাওয়ার, যেটা কিনা ভয়ানক ফরমেশন ক্রিয়েট করার কাজে আসে। তার এই সি এনার্জি সমস্ত কাল্টিভেটারের আশেপাশে ফর্ম হতে থাকে। তো যখনই এটা ফুললি অ্যাক্টিভেট হয়ে যায় তখনই সমস্ত কাল্টিভেটার এই ফরমেশনের দ্বারা তাদেরকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে শুরু করে দেয়। তার এনার্জি সমস্ত ওয়ারিয়রদেরকে ধরে অন্যদিকে নিয়ে যেতে থাকে, যাতে এম্পায়ার হ্যাকা পড়ে যায়। আর এম্পায়ার হ্যাকা পড়ে গেলেই যাতে তারা সহজে এম্পায়ারকে মারতে পারে। এদিকে এম্পায়ার তো একা, যে কারণে জেনারেল এবং কিছু কাল্টিভেটার মিলে এম্পায়ারের দিকে রওনা হতে থাকে। ঠিক তখনই বুদ্ধা তার চাল চেলে যায়। ঠিক তখনই লর্ড রোলাই তার চাল চেলে দেয়। রোলাই তার ভয়ানক একটা আর্টিফ্যাক্ট বের করে নেয়, আর সেটার দ্বারাই বুদ্ধা পাম স্ট্যাচু পাম্প করা শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে এই বুদ্ধা পাম অ্যাটাক চারিদিক থেকে মাটি ফুঁড়ে বের হতে থাকে এবং চারিদিক থেকে এম্পায়ারকে ঘেরাও করা শুরু করে দেয়, যে কারণে তাদের রাস্তা ব্লক হয়ে যায়। তারা চাইলেও এম্পায়ার ইয়ানফিং এর কাছে যেতে পারে না। তো যারা ওই পামের উপর অ্যাটাক করে তো তারা নিজেরাই ঘায়েল হতে থাকে। আসলে মাস্টার রোলাই সে তো অনেক আগে ডিভাইন ব্রিজ ল্যাম্পের পিকে রয়েছে। এম্পায়ার তো এখানে 2টা ফরমেশনে ট্র্যাপ হয়ে গেছে, এক তো ডাইস মাস্টার ইন অ্যান ফরমেশন আর অন্যটা তো রোলাইয়ের কেজের ভিতরে। অন্যদিকে ডাইস মাস্টাররা তাদের সাথে যে ওয়ারিয়র নিয়ে এসেছিল তারা এক এক করে এম্পায়ারের কোর্টের লোকের সামনে দাঁড়িয়ে যায়।
এখানে জেনারেল কিনশিয়ান তো এম্পারারকে নিয়ে অনেক বেশি চিন্তিত। সে হেভেলি ডেমনস্ট্রেটকে ওয়ারিয়রদেরকে বলতে থাকছেন তোমরা তো টেলিপোর্টেশন অ্যারে ইউজ করো, দ্রুত এম্পারারের কাছে আমাদেরকে টেলিপোর্ট করে দাও। তো এখানে ব্ল্যাক গার্ডিয়ান বলতে থাকে যে মাস্টার রোলাই এখানে স্পেস ব্যারিয়ার ফর্ম করেছে, যে কারণে আমরা চাইলে এর ভিতরে ঢুকতে পারবো না। এটা শুনে তো এল্ডার লিংস অনেক বেশি রেগে যায়। সে ফটোফট তার ড্রাগন পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। যে করেই হোক আমরা এই ফরমেশন পিওস করবো, না হলে এখানে আমাদের এম্পারারের সেফটির প্রশ্ন চলে আসছে। এটা শুনে ওল্ড ডেমন বলতে থাকছেন আমরা থাকতে তোমরা কখনোই এই ফরমেশন পিওর্স করতে পারবে না। এবার মাস্টার রোলারের টিম ওখানে আরেকটা অ্যারে ফর্ম করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে হাজারো ফ্লাইং শট ওখানে ফর্ম হতে থাকে, যেগুলো কিনা এম্পারারের কোর্টের মেম্বার এবং হেভেলি ডেমনস্ট্রেটের ওয়ারিয়রদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এখানে এম্পেরিয়াল অ্যাডভাইজার নেই, যে কারণে এরা এত সুযোগ পেয়েছে। এইভাবে তাদের দুই গ্রুপের ভিতরে ভয়ানক ফাইট লেগে যায়। এখানে ওয়াটার অ্যান্ড ফায়ার অ্যাট্রিবিউট একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এবার আমাদের 1 বাই 1 সমস্ত ব্যাটেল দেখানো হয়, যেখানে কিনা এম্পেরিয়াল সোজার ভার্সেস ডাইজাম এবং লর্ড রোলায়ের ফলোয়াররা ফেডার সেক্টর মাস্টার লিংসের সাথে মোকাবেলা করছে। এখানে এম্পারারের পক্ষে 24 জন ডিভাইন বেজ র্যাঙ্কের কাল্টিভেটার, আর অন্যদিকে রোলায়ের পক্ষে টোটাল 30 জন ডিভাইন বেজ র্যাঙ্কের কাল্টিভেটার। সে লিংসের উপর অ্যাটাক করে তার ডমিনেন্ট দেখিয়ে দেয়। ততক্ষণে এল্ডার লিংসও তার আশেপাশে একটা শিল্ড ফর্ম করে নেয়। এবার সে তার মাল্টিপল ড্রাগন ফর্ম করে নেয়। এবার সে তার ড্রাগনের সাথে সেও অ্যাটাক করতে চলে আসে। ততক্ষণে বেদার সেক্টর মাস্টার তার মাল্টিপল ফর্ম ক্রিয়েট করে নেয়। এবার এই দুই পাওয়ারফুল মাস্টারের সাথে ভয়ানক ক্লাশ হয়ে যায়। একে ওভারের সাথে ধাক্কা খেতে থাকে, তারা একে ওভারকে ডমিনেন্ট দেখাতে থাকে। অন্যদিকে আমরা দ্বিতীয় পাওয়ার হাউসের ফাইটিং হাউস দেখানো হয়। আর এই সমস্ত কাল্টিভেটার কিন্তু জিনিয়াস। জেনারেল কিনজান তার সঙ্গীদের বলতে থাকছেন ছোটরা তো তার পুরো পরিস্থিতির সাথে এখানে এসেছে, যে করে হোক আমাদের ফরমেশন ব্রেক করতে হবে, না হলে এরা এম্পারার ইয়ানফিংকে শেষ করে দেবে। এবার সে একাই তো দুই ওল্ড মনস্টারের সাথে মোকাবেলা করা শুরু করে দেয়। যদিও তার অনেক ব্যাটেলের এক্সপিরিয়েন্স রয়েছে, যদিও সে এখানে একা, কিন্তু তার পুরো জীবন তো ব্যাটেল গ্রাউন্ডে কাটিয়ে এসেছে, যে কারণে তার ব্যাটেলের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। সে তো একাই ওই দুই ওল্ড মনস্টারের উপর ভারী পড়ছে যেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে তলোয়ারের জন্য বৃষ্টি পড়ছে। হোয়াইট গার্ডিয়ানকে একা দেখে অনেক কাল্টিভেটাররা তাকে মারতে চলে আসে। এতটাই না, অনেকগুলো ফ্লাইং শট তার ভিতরে পিয়ার্স হওয়ার জন্য পৌঁছে গেছে। তখনই ওখানে ব্ল্যাক গার্ডিয়ান কংলিংশিয়ান সেখানে পৌঁছে যায়। সে আসতে তার ইভিল এনার্জি স্প্রেড করা শুরু করে দেয়, যেখানে কিনা সমস্ত কাল্টিভেটার ট্র্যাপ হয়ে যায়। তো এবার তাদেরকে পুরোপুরিভাবে ট্র্যাপ করার পরে তাদেরকে এক্সপোর্ট করে দিতে শুরু করে। এরই ভিতরে তো একজন তাকে মারতে চলে আসে, তো হোয়াইট গার্ডিয়ান যে তাকে তো সেখানেই ধরে নেয়। এবার দুইজনে মিলে ওই ওয়ারিয়রকে তো ধোলাই করা শুরু করে দেয়। তো তারা 4-5টা পাঞ্চের সাথে তার কাজ শেষ করে দেয়। ততক্ষণে হোয়াইট গার্ডিয়ান ব্ল্যাক গার্ডিয়ানকে বলতে থাকছেন দ্রুত আমাদেরকে একটা অ্যারে ফার্ম করতে হবে, আমি এই ওল্ড মনস্টারদেরকে জ্বালিয়ে ছাই করে দিতে চাই। তো তার অর্ডার শুনতে হেভেলি ডেমনস্ট্রেটের সমস্ত ওয়ারিয়র সেখানে পৌঁছে যায়। তো তারা তাদের পাওয়ার চ্যানেল করে ওখানে একটা অ্যারে ফার্ম করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে তাদের ব্লাড অ্যারে অ্যাক্টিভেট হয়ে যায়। এই অ্যারে দেখতে অনেকটা ডেডলি অ্যারের মতন মনে হচ্ছে, এবং তার আশেপাশে আমরা অনেক ফ্লাইং শট ও রোটেট হতে দেখতে পাই। এটা দেখে মাস্টার রোলারের টিমরাও একটা অ্যারে ফর্ম করতে থাকে। এটা করতে ওখানে চারিপাশে তলোয়ারের ভিড় দেখতে পাই। তো এটা একটা শর্ট ফরমেশন। ওই ফরমেশনের ভিতরে হাজারো শর্ট ফর্ম হয়ে হেভেলি ডেমনস্ট্রেটের ওয়ারিয়রদেরকে মারার জন্য উদ্যত হতে থাকে। তাদের ব্লাড ফরমেশনও কিছুতে কম যায় না। তাদের ফরমেশনে তলোয়ার রাখতে ওখানে ব্লাস্ট হতে শুরু হয়ে যায়। এই সিন এখানে কাট হয়ে আমরা কিনমোকে দেখতে পাই। যদিও কিনমো অনেক দূরে, কিন্তু ডিভাইন ভিজিটামের কাল্টিভেটারদের ভিতরে হওয়া ফাইট কিনমো দূরের থেকে অনুভব করতে থাকে। যদি কোনো নর্মাল কাল্টিভেটার যদি ওই অরার কন্টাক্টে আসে, তো সে সেখানে জ্বলে ছাই হয়ে যাবে। কিনমো তো এই ব্যাটলের ইন্টেন্সিটি দেখেই অনেক বেশি অবাক হয়ে যায়। কিনমো ড্রাগন কিলিংকে বলতে থাকে দ্রুত তোমার পাওয়ার বাড়াও, না হলে এম্পারার ইয়ানফেং এর যান বিপদে রয়েছে। ড্রাগন কিলিং বলতে থাকবেন বস আমি তো এর বেশি দ্রুত দৌড়াতে পারবো না, কারণ আমি অনেকক্ষণ ধরে দৌড়াতে আসছি। কিনমো বলতে থাকবেন তুমি যদি দ্রুত দৌড়াও তো আমি তোমাকে রিওয়ার্ড হিসাবে 3-4 ফায়ার স্পিড পিল খাওয়াবো। এটা শুনেই তো তার মুখে পানি চলে আসে। এবার সে তার স্পিড বাড়িয়ে দেয়। এরপরে আমাদের এম্পারারের ব্যাটল গ্রাউন্ড দেখানো হয়। সে বলতে থাকছেন টাস্ক মাস্টার এবং রোলাইকে তোমরা দুজন মেজর ফ্যাকশনের লিডার, আমি একা কখনোই তোমাদের মোকাবেলা করতে পারবো না। তোমরা নিজেদেরকে রাইজের সেক্ট বলো, কিন্তু তোমরা নিজেরাই তোমাদের বানানো নিয়মকে ফলো করো না। মার্শাল আর্ট নিয়ম অনুযায়ী এখানে ফাইট হওয়ার কথা এক একজন করে, কিন্তু তারা দুইজন তো একবারে এম্পারারকে আক্রমণ করতে চায়, যে কারণে এম্পারার কথা বলেছে এক এক করে আসলে আমি অবশ্যই তোমাদেরকে হারিয়ে দিতাম। তোমরা তো মর্টালদের বিষয়ে ইন্টারফেয়ার করো না, আজকে হঠাৎ কি মনে করো? আজকে কেন তোমরা মাউন্টেন ছেড়ে চলে এসেছো? বলো তোমাদের পরিচালনা কি করছে? রোলাই বলতে থাকছেন আপনি তো ডিভাইন অরাকল আপনার পায়ের তলে পিছিয়ে ফেলেছেন, আর আমরা দুইজনকে টাওকে ফলো করি। আমরা সবসময় নেচারকে ফলো করে চলি।
যদিও মাস্টার রুলাই তাকে ক্লিয়ারলি জবাব দেয় না, কিন্তু এম্পারার মনে মনে বলতে থাকে যে ক্রাউন প্রিন্স হয়তো বা অনেক আগে থেকে এই সমস্ত কিছুর প্ল্যানিং করে রেখেছে। এম্পারার এখানে খুব আফসোস করতে থাকে, সে এমন একজনকে ক্রাউন প্রিন্স বানিয়েছে যে কিনা তার পিতাকে মেরে নিজেই সিংহাসনে বসতে চায়। আর এই রাগান্বিত অবস্থায় এম্পারার ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে দিয়ে এখানে গোল্ডেন ড্রাগনকে সমান করে নেয়। সে তার গোল্ডেন ড্রাগন ফর্ম করে ডাউস মাস্টারের উপর আক্রমণ করে দেয়। এটা দেখে ডাউস মাস্টার এবং মাস্টার রুলাই ফটাফট পিছন দিকে সরতে থাকে। তারা জানে এম্পারারের এই গোল্ডেন ড্রাগন কত বেশি ভয়ঙ্কর। কেবল হাতে গোনা কয়েকজন লয়াল ব্লাড লাইনের সাথে এই ড্রাগন পাওয়ার পেয়ে থাকে। তারা আসতেই তো তাদের ডমিনেন্ট দেখাতে থাকে। কিন্তু ডাউস মাস্টারকে যে করে হোক এই ব্যাটেল জিততে হবে, যে কারণে সে তার ইয়ান পাওয়ার দিয়ে ওই ড্রাগনের উপর ক্লাশ করে দেয়। এবার এম্পারার ইয়ানফিং এবং ডাউস মাস্টারের ভিতরে একটা ভয়ানক ক্লাশ হতে থাকে। এতে পাওয়ারফুল স্পেশাল অরা রিলিজ হতে থাকে। এই অরাতে পুরো এলাকায় কাঁপতে থাকে। তাদের এই ক্লাসের মাধ্যমে অনেক টেরিফাইং অরা রিলিজ হতে থাকে। পুরো এলাকা যেন কাঁপতে থাকে, একে অপরকে ডমিনেট করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে রুলাই দেখছে যে এম্পারার ইয়ানফিং তো ডাউস মাস্টারকে ভালোই টক্কর দিয়েছে, যে কারণে সে ওই ফাইটে ইনভলভ হতে থাকে। সে তার গোল্ডেন পাম টেকনিক রিলিজ করে দেয়। এম্পারার ইয়ানফিং এই পাম অ্যাটাক দেখে নেয়, আর এই পাম টেকনিক দেখতেই এম্পারার তো ডাউস মাস্টারকে পুশ করে দেখে সে আরেকটা টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। এবার সে ইয়ান পাওয়ার অ্যাক্টিভেট করে দেখে ড্রাগনকে ফর্ম করে নেয়। এই ড্রাগন এত বেশি পাওয়ারফুল ছিল যে রুলাই তো গোল্ডেন পাম অ্যাটাকে তো ডিস্ট্রয় করে দেয়। এখানে এম্পারার ইয়ানফিং আরেকটা মুভ অ্যাক্টিভেট করে দেয়। এটা গ্রেট ঠান্ডা সাউন্ড স্কুলের আরেকটা মুভ, যেটা করে এম্পারার তো হাজারো এখানে গোল্ডেন পাম্প ক্রিয়েট করতে থাকে। এই পাম্প সিল দেখে তো অনেক টেরিফাইং মনে হচ্ছে। এটা দেখে রোলাই বলতে থাকছেন এম্পারার ইয়ানফিং তো অনেক বেশি ট্যালেন্টেড, না জানি এ কতগুলো ডাউন টেকনিক ডিভাইন টেকনিক মাস্টার করে রেখেছে। এ তো থান্ডার সাউন্ড সেক্টের টেকনিকের সাথে সাথে ডাউসোর টেকনিকও মাস্টার করে ফেলেছে। এম্পারার এত বেশি ট্যালেন্টেড যে সে সরো টেকনিকও মাস্টার করে ফেলেছে। বলা হয় এই টেকনিক কেবল মেয়েরাই ফর্ম করতে পারে, কিন্তু এম্পারার তো এটা মাস্টার করে ফেলেছে। অন্যদিকে এম্পারার না জানি কতগুলো এন সিলকে ফর্ম করে নেয়। এতে তার ডিপার্টিং সোড আর সোলোড হতে থাকে, আর এই তলোয়ার মাস হয়ে ওখানে একটা পাখি ফর্ম হয়ে যায়। এম্পারার ইয়ানফিং তো ডাউস মাস্টার এবং রুলাইয়ের উপর অটোমেটিক আক্রমণ করতে থাকে। তো তার এই পাওয়ার দেখে তো ওই দুই মাস্টার অনেকটাই অবাক হয়ে যায়। এম্পারারের কাছে 9 ড্রাগন এম্পিরাল টেকনিক, আর এই টেকনিক মাস্টার করার পরে তার যে অটোমেটিক যে আর্টগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ হয়ে গেছে। আর এইসব পাওয়ার তার জেনারেলও নোটিস করে না। সে খুশি যে তার এম্পারার তো লেভেল আপ ডিভাইনে পৌঁছে গেছে। ততক্ষণে মাস্টার রুলাই এম্পারারের সাথে হ্যান্ড কম্বাট করা শুরু করে দেয়। এখানে এম্পারার তো ফার্স্ট স্পিডের সাথে তার অ্যাটাকগুলো কাউন্টার করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে মাস্টার রুলাই এম্পারারের উপর তো পুরোপুরিভাবে ডমিনেট করছে। রোলাই তো একদিক থেকে তার উপর হাবি হয়ে যাচ্ছে, ঠিক তখনই ডাউস মাস্টারও সেখানে পৌঁছে যায়। সে একসাথে এই দুই পাওয়ার হাউসের অ্যাটাক কাউন্টার করতে থাকে। ডাউস মাস্টার বলতে থাকছেন আমরা আগে ভেবেছিলাম যে এম্পারার অ্যাডভাইজার সব থেকে পাওয়ারফুল, কিন্তু আজকে জানতে পারলাম যে এম্পারারও কম কিছু না। সাথে সে এম্পারারকে পরামর্শ দিতে থাকে সে যেন একটা সেট খুলে নেয়। সে যদি একটা সেট খুলে নেয় তো সে অনেক উঁচুতে পৌঁছে যাবে। অন্যদিকে এম্পারারের উপর তো দুই দিক থেকে প্রেশার পড়ছে, যে কারণে সে অনেক বেশি কষ্টের ভিতরে ছিল। যেহেতু সে একজন এম্পারার, যে কারণে তার পাওয়ার কম কিছু না, যে কারণে সে ওই দুই পাওয়ার হাউসকে পিছনের দিকে পুশ করতে সফল হয়ে যায়। সাথে এম্পারারের আশেপাশে ডিভাইন থান্ডার ওয়াক ক্রিয়েট হয়ে যায়, যেটা দেখতে তো রুলাই এবং ডাউস মাস্টার তো পিছু হটে। আর এম্পারার নিজেও এখানে অনেক বেশি ক্ষেপে গিয়েছে। সে তার তলোয়ারে তাদের রিফ্লেকশনও দেখতে পায়, মানে এম্পারার নিজেও তাদেরকে শেষ করার মন মানসিকতা বানিয়ে ফেলেছে। অন্যদিকে কিংবা ওই ব্যাটেল গ্রাউন্ডে পৌঁছাতে যাবে এমন ভাব, কিংবা পৌঁছালে সেখানে কি ঘটবে সেটা আমাদেরকে এই পর্বে দেখানো হয় না। ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে বলো এ পর্ব তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কি ফুটবল খেলা দেখেছো ফাইনাল ম্যাচ? যদিও আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি, তো কালকের আর্জেন্টিনা ভালো খেলেনি মোটেও। কালকে বল দেখে সবসময় স্পেনের পায়, আর স্পেনরাই তো বেশি অ্যাটাক করে। কালকে মেসি কি করেছে ভাই? তো তোমরা কোন দল সাপোর্ট করতে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য বাই।